বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। মালিতে বিদ্রোহী সেনাদের হাতে গ্রেফতার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী, পদত্যাগের পর প্রেসিডেন্টের সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা। নিউ ইয়র্কের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সহোদরে মৃত্যু, উল্টো পথে গাড়ি আসায় এই দুর্ঘটনা জানিয়েছে পুলিশ। নাগরিকদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবার ঘোষণা অস্ট্রেলিয়ার, অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি সই। বছরের শেষ দিকে বাজারে আসবে চীনা ভ্যাকসিন, দাম নাগালের মাঝে থাকার দাবি। টানা 7 দিন গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা, ফিলিস্তিনিদের জ্বলন্ত বেলুন হামলার জবাব। বন্ধ হয়ে গেছে গাজার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সংকটে। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলার রায় প্রকাশ, হিজবুল্লাহর এক সদস্য দোষী সাব্যস্ত। এবং শেষ হলো একের পর এক বিস্ময়ের জন্ম দেয়া লাইপজিগের পথ চলা, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিদ্রোহী সেনাদের হাতে গ্রেফতার হয়েছেন পশ্চিম আফ্রিকার দেশ মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা এবং প্রধানমন্ত্রী বোবো সিসে। একদল জুনিয়র সেনা কর্মকর্তাদের হাতে তারা এখন বন্দী। সেনা অভ্যুত্থানের পর রক্তপাত এড়াতে পদত্যাগ করেছেন মালির প্রেসিডেন্ট ইব্রাহিম বোবাকার কেইতা। অভ্যুত্থানে অংশ নেয়া সেনা সদস্যদের হাতে আটকের পর বুধবার সকালে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ভাষণে তিনি সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেন। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার সকালে মালির রাজধানী বামাকো থেকে 15 কিলোমিটার দূরবর্তী একটি প্রধান সামরিক ঘাঁটিতে গুলি ছোড়ার মধ্য দিয়ে এই অভ্যুত্থানের শুরু হয়। অভ্যুত্থান শুরুর কয়েক ঘন্টার মধ্যেই সামরিক বাহিনীর বিদ্রোহী জুনিয়ররা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটক করেন। সামরিক ঘাঁটির দখল নেয়ার পরই বিদ্রোহী সেনারা রাজধানীতে পৌঁছায়। সেখানে প্রধানমন্ত্রী কেইতার পদত্যাগের দাবিতে জমায়েত হওয়া লোকজন সেনা সদস্যদের স্বাগত জানায়। এর পরপরই আটক করা হয় প্রেসিডেন্ট কেইতা ও প্রধানমন্ত্রী বোবো সিসেকে। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়াও প্রেসিডেন্টের ছেলে, ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীকেও আটক করা হয়েছে। তবে এতে কতজন সেনা অংশ নিয়েছেন তা এখনও নিশ্চিত নয়। প্রেসিডেন্ট কেইতার পদত্যাগ দাবিতে চলমান বিক্ষোভের মধ্যেই সেনাবাহিনীর বিদ্রোহী অফিসাররা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়াও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের গ্রেপ্তার করে নিজেদের জিম্মায় নিলেন। তবে অভ্যুত্থানে কতজন সেনা সদস্য অংশ নিয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে পদত্যাগের পর টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট কেইতা বলেন, আমি রক্তপাত চাই না, এই কারণে আমি এই মুহূর্ত থেকে দায়িত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে প্রধানমন্ত্রী বোবো সিসে বিদ্রোহীদের সঙ্গে ভ্রাতৃসুলভ আলোচনারও আহ্বান জানিয়েছিলেন। আফ্রিকার আঞ্চলিক জোট ইকোওয়াস, দেশটির সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিম আফ্রিকার দেশগুলো মালির সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে এবং যে কোনো ধরনের অসাংবিধানিক পদ্ধতিতে ক্ষমতা পরিবর্তনের বিরুদ্ধে সতর্ক করেছে। 2018 সালে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন কেইতা। তবে দুর্নীতি, অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং দেশের নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি ছাড়াও জিহাদি হামলা ও জাতিগত সহিংসতার মতো ঘটনাগুলোর কারণে ব্যাপক জনরোষের মুখে পড়েন তিনি। এ নিয়ে দীর্ঘদিন ধরেই সরকার পতনের আন্দোলন চলছিল মালিতে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। নিউ ইয়র্কের সড়ক দুর্ঘটনায় 2 সহোদর মোজাম্মেল হক রাসেল এবং হিমেল আখতার জয় মারা গেছেন। স্থানীয় সময় সোমবার দিবাগত রাত 1টার দিকে নিউ ইয়র্ক শহর থেকে প্রায় 350 মাইল দূরে
রচেস্টারের অন্টারিও কাউন্টিতে দুটি ব্যক্তিগত গাড়ির মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত তাদের ছোট ভাই আমিনুল হক আপেলকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় অপর গাড়ি চালক 81 বছরের আমেরিকান এক বৃদ্ধ মারা গেছেন। তিনি ওহাইও রাজ্যের বাসিন্দা এবং গত কয়েকদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহতদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, সাপ্তাহিক ছুটিতে তারা গাড়ি চালিয়ে নায়াগ্রা ফলস বেড়াতে যান। দুদিন সেখানে অবস্থান করে সোমবার রাতে তারা নিউ ইয়র্কে ফিরছিলেন। এই সময় দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান তারা। নিহত সহোদরের গ্রামের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তাদের বাবার নাম সিরাজুল ইসলাম ভূঁইয়া। পুলিশ জানিয়েছে, উল্টো পথে আসা গাড়ির 81 বছর বয়স্ক চালক গত এক সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। উল্টো পথে গাড়ি চালিয়ে ঢুকে পড়ায় তিনি বিভ্রান্ত হয়ে পড়েন এবং মুহূর্তে এই দুর্ঘটনাটি ঘটে। করোনা মোকাবিলায় নিজ দেশের নাগরিকদের জন্য এক অভাবনীয় খুশির বার্তা দিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। জানিয়ে দিলেন, করোনার ভ্যাকসিন বাজারে এলেই দেশের সমস্ত নাগরিককে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। মঙ্গলবার অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় সরকার অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি সই করেছে। এতে ব্রিটিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়ার ভ্যাকসিন পাঠাতে রাজি হয়েছে। অক্সফোর্ডের ভ্যাকসিন পাওয়ার পর অস্ট্রেলিয়া নিজেরাই এই লাখ লাখ ডোজ তৈরি করবে, যেন দেশের সবার কাছেই তা পৌঁছানো যায়। ইতিমধ্যে অস্ট্রেলিয়া সরকার দেশটির বৃহত্তম স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান CSL এর সঙ্গে ভ্যাকসিন উৎপাদনের বিষয়ে আলাপ শুরু করেছে। তবে কোনো কারণে অক্সফোর্ডের ভ্যাকসিনে কাজ না হলে অন্যান্য উৎপাদনকারীদের কাছ থেকে ভ্যাকসিন পাওয়ার বিষয়েও সমঝোতার চেষ্টা করছে অস্ট্রেলিয়া। বিশ্বজুড়ে বর্তমানে 167টি সম্ভাব্য করোনা ভ্যাকসিন বিভিন্ন পর্যায়ের ট্রায়ালে রয়েছে। এর মধ্যে অস্ট্রেলিয়াতে চলছে 3টি ভ্যাকসিন নিয়ে গবেষণা। এদিকে মেলবোর্নের প্রতিষ্ঠান CSL এর ভ্যাকসিন উৎপাদন লাইসেন্সের জন্য জোর তদবির করছেন অস্ট্রেলিয়ার কর্মকর্তারা। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে চীন সম্ভাব্য যে ভ্যাকসিনটি তৈরি করেছে তা এই বছরের শেষ নাগাদ খুচরা বিক্রির জন্য বাজারে আসবে বলে জানানো হয়েছে। ভ্যাকসিনটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি সিনোফার্ম। কোম্পানিটির চেয়ারম্যান লিউ জিংজেন জানিয়েছেন, এর দাম হবে 1000 ইয়েন বা 140 মার্কিন ডলারের কম। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়াবে 12,000 টাকার কিছু বেশি। 28 দিনের ব্যবধানে 2টি ধাপে ভ্যাকসিনটি দিতে হবে বলে জানিয়ে এই সময় তিনি আরও জানান, সাধারণত বড় বড় শহরগুলোর শিক্ষার্থী ও শ্রমিকদের ভ্যাকসিনটি দেওয়ার প্রয়োজন হবে। তবে খুব কম জনবসতিপূর্ণ গ্রামাঞ্চলে বসবাসকারীদের জন্য আপাতত তার প্রয়োজন পড়বে না। সিনোফার্ম বলছে, তাদের পরীক্ষামূলক ভ্যাকসিনটি এই বছরের শেষ নাগাদ জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া যাবে। সংযুক্ত আরব আমিরাতে ভ্যাকসিনটির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে চূড়ান্ত ধাপের পরীক্ষা শুরু হয়েছে। এই পরীক্ষায় সফলতা পেলে নিয়ন্ত্রকদের অনুমোদন পাবে ভ্যাকসিনটি। কোম্পানিটির বছরে 22 কোটি ডোজ ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা রয়েছে বলে দাবি করেছেন লিউ জিংজেন। প্রিয় দর্শক, খবর এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি।
বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। টানা সপ্তম দিন গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তাদের দাবি, ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনিদের জ্বলন্ত বেলুন হামলার জবাবে আকাশ থেকে এই বোমা হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার গাজা উপত্যকায় হামাসের ভূগর্ভস্থ স্থাপনাগুলোতে আঘাত এনেছে ইসরায়েলের যুদ্ধ বিমান সহ অন্যান্য আকাশযান। গাজার নিরাপত্তা কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অঞ্চলটির দক্ষিণে রাফা এবং উত্তরে বেট লাহিয়ায় হামাসের নজরদারি চৌকিতে হামলা চালানো হয়েছে। হামাস সূত্র বলেছে, দখলদাররা তাদের আগ্রাসন অব্যাহত রেখেছে এবং মধ্যরাতের পর গাজায় বিমান হামলা চালিয়েছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। গত এক সপ্তাহের বেশি সময় ধরে গাজায় ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে উত্তেজনা বেড়ে চলেছে। হামাসের বিরুদ্ধে রকেট নিক্ষেপ এবং জ্বলন্ত বেলুনে বিস্ফোরক জুড়ে সীমান্ত পার করানোর অভিযোগ তুলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। এর জবাবে কারিম আবু সালিম সীমান্ত বন্ধ সহ গাজা উপকূলে মাছ ধরা নিষিদ্ধ করেছে ইসরায়েল। পাশাপাশি টানা 7 দিন উপত্যকায় বিমান হামলাও চালিয়েছে তারা। 2007 সাল থেকেই ফিলিস্তিনি ভূখণ্ডটি অবরোধ করে রেখেছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ অবরুদ্ধ গাজা উপত্যকায় তেল সরবরাহ বন্ধ করে দেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বন্ধ হয়ে গেছে সেখানকার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি। ফলে অবরুদ্ধ এলাকাটিতে দৈনিক বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আরও কমে যেতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা। প্রায় 20 লাখ মানুষের বসতি ফিলিস্তিনের গাজা উপত্যকায়। বাসিন্দাদের বিদ্যুৎ চাহিদার বেশিরভাগই আসে ইসরায়েল থেকে। বর্তমানে সেখানে 10 ঘন্টা বন্ধ রাখার পর 6 ঘন্টা করে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর অঞ্চলটির একমাত্র উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহের পরিমাণ আরও কমবে। গাজার মূল বিদ্যুৎ বিতরণ কোম্পানি কর্মকর্তা মোহাম্মদ তাবেদ বলেছেন, বিদ্যুৎ সরবরাহের সময় 4 ঘন্টায় নেমে আসতে পারে। দীর্ঘ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় চাহিদা পূরণে জেনারেটরের উপর নির্ভর করে থাকে গাজা উপত্যকার বাসিন্দারা। আর মঙ্গলবার বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আরও বেশি সংকটে পড়বে বলে ধারণা করা হচ্ছে। লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরিকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছে দেশটির ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর এক সদস্য। মঙ্গলবার জাতিসংঘ সমর্থিত এক ট্রাইব্যুনালের রায়ে সেলিম আয়াশ নামের ওই সদস্যকে দোষী সাব্যস্ত করলেও পর্যাপ্ত প্রমাণের অভাবে গোষ্ঠীটির অপর 3 সদস্যকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে। স্পেশাল ট্রাইব্যুনাল ফর লেবাননের রায়ে সন্তোষ প্রকাশ করে বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন রফিক হারিরির ছেলে এবং দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি। 2005 সালে 14 ফেব্রুয়ারি রাজধানী বৈরুতে এক ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত হন লেবাননের ওই সময়ের প্রধানমন্ত্রী রফিক হারিরি। ওই ঘটনায় আরও 21 জন নিহত হন। এই ঘটনার বিচারে জাতিসংঘের সমর্থনে নেদারল্যান্ডসের হেগে গঠন করা হয় বিশেষ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালটি ওই বিস্ফোরণের জন্য ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর 4 সদস্যকে অভিযুক্ত করে। তাদের অনুপস্থিতিতেই শুরু হয় বিচার কাজ। রায় ঘোষণার সময়ও তারা অনুপস্থিত থেকেছেন। রফিক হারিরি হত্যার ঘটনায় আনুষ্ঠানিকভাবে হিজবুল্লাহকে কখনো অভিযুক্ত করা হয়নি, আর গোষ্ঠীটিও এতে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। মঙ্গলবার রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালের এক বিচারক জানিয়েছেন, প্রসিকিউটরদের চিহ্নিত করা আয়াসের ব্যবহৃত একটি মোবাইল ফোন বোমা হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2600 পৃষ্ঠার রায়ের সারাংশে বিচারক জ্যানেট নসওয়ার্দি বলেন, অপর 3 অভিযুক্তের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ হাজির করতে পারেননি প্রসিকিউটররা। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মালিতে বিদ্রোহী সেনাদের হাতে গ্রেফতার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী। পদত্যাগের পর প্রেসিডেন্টের সরকার ও পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা। নিউ ইয়র্কের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি সহোদরে মৃত্যু। উল্টো পথে গাড়ি আসায় এই দুর্ঘটনা জানিয়েছে পুলিশ। নাগরিকদের বিনামূল্যে করোনার ভ্যাকসিন দেবার ঘোষণা অস্ট্রেলিয়ার। অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চুক্তি সই। বছরের শেষ দিকে বাজারে আসবে চীনা ভ্যাকসিন, দাম নাগালের মাঝে থাকার দাবি। টানা 7 দিন গাজা উপত্যকায় ইসরায়েলের বোমা হামলা, ফিলিস্তিনিদের জ্বলন্ত বেলুন হামলার জবাব। বন্ধ হয়ে গেছে গাজার একমাত্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, হাসপাতাল সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সংকটে।
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যা মামলার রায় প্রকাশ, হিজবুল্লাহর এক সদস্য দোষী সাব্যস্ত। এবং শেষ হলো একের পর এক বিস্ময়ের জন্ম দেয়া লাইপজিগের পথ চলা, প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজি। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।